লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ফল্গু। তনিমাদের বাড়ি থেকে নিমন্ত্রণটা আসার পর থেকেই পারমিতা ভিতরে ভিতরে একটু গুটিয়ে গেছে। মুখে যদিও যাবে বলেছে, তবু বুকের মধ্যে কোথাও যেন একটা চিনচিন ব্যথা অনুভব করছে। দুপুরবেলায় খাওয়ার পর বাবাইকে বুকের মধ্যে জড়িয়ে বিছানায় শুয়ে ভাবছিল কি করতে যে সেদিন ঝোঁকের মাথায় ওকে ফোনটা করে ফেলেছিল, না করলেই পারতো। তনিমার ফেসবুকের ছবিগুলো দেখে ওর বোঝা উচিত ছিল যে ওর সাথে স্কুলে পড়া দুই বিনুনি ঝোলানো সেই মেয়েটা আর আজকের তনিমার মধ্যে হাজার হাজার মাইলের তফাৎ হয়ে গেছে। ছবির তনিমার সাজানো বাড়ি দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। হয়তো মনের কোণে ক্ষীণ একটা আশা ছিল যে যা দেখছে পুরোটা ঠিক নয়। সব মিলিয়ে মোট গোটা 10 ছবি দেখতে পেয়েছিল। সেদিন দুপুরবেলায় শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছিল, হঠাৎ করে সামনে আসে প্রোফাইলটা। মুখটা চেনা চেনা লাগছে না। প্রোফাইলটা লক করা ছিল না। ভিতরে ঢুকে ফ্রেন্ড লিস্টে ওর স্কুলের আরও কয়েকজনকে পেয়ে গেল। সবাই মোটামুটি নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে। মেসেঞ্জারে একবার হাই পাঠাতে সেদিন রাতে তনিমা সাড়া দিয়েছিল। তারপর দুই বন্ধুর ফোন নম্বর আদান প্রদান এবং আগামীকালের এই নিমন্ত্রণ। ওদের আরও 3 বন্ধু যাবে বলেছে ওখানে। রাতে বিমান অফিস থেকে ফিরলে তনিমার কথা বলে প্রোফাইলটা দেখিয়েছিল। ইনি তোমার বন্ধু? মাথা নেড়ে হ্যাঁ বলেছিল পারমিতা। এত বড় বড় লোকজন তোমার বন্ধু বান্ধব, অথচ আমায় বলনি তো কোনোদিন। পারমিতা কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল বিমানের দিকে। এত বড় বড় লোকজন মানে? খিচিয়ে উঠেছিল বিমান। করো তো সকাল থেকে ওই রান্না বান্না, সারা দুনিয়ায় কি ঘটে চলেছে তার খবর রাখো। শুধু আমার আর ছেলের ওপর খবরদারি, রান্না কাপড় কাচা ছাড়া অন্য কোনো দিকে ইন্টারেস্ট আছে তোমার? এই ভদ্রমহিলা একজন নামকরা পরিবেশবিদ। যেমন সুন্দর চেহারা তেমন কাজকর্ম। দেশ বিদেশ থেকে কত পুরস্কার পেয়েছেন। তনিমা এত কিছু কবে করলো? নিজের মনেই প্রশ্ন করে পারমিতা। তারপর বোকার মতো বলে, বিমানকে ওর বর কে তাও জানো? বিমান আর একবার বিরক্ত হয়ে বলে, এই হচ্ছে মেয়ে ছেলের বুদ্ধি। প্রোফাইলটা ভালো করে দেখিয়ে বলে, দেখছো না সিঙ্গেল লেখা আছে? এই সব মহিলার ব্যাপার আলাদা। তোমাদের মতো বরের আগাছা হয়ে এদের জীবন কাটে না, বুঝলে? পারমিতা দেখে বিমানের এক চোখে তনিমার জন্য বেশ কিছুটা সম্মান, আর অন্য চোখে তার প্রতি কতটা অবহেলা। আসলে সাফল্য আসার পরে মানুষটা অনেক দামি হয়ে যায় সবার কাছেই, কিন্তু কি কি ত্যাগ করে তবে ওই সাফল্য আনতে হলো, সেই লড়াইটা আর জানে কতজন। পরের দিন অফিস থেকে ফেরার সময় হাতে ফিশ ফ্রাই নিয়ে বাড়ি ঢোকে বিমান। বউকে একটু নরম করে ডেকে বলে, একটু কফি করো তো জমিয়ে। অনেকদিন দুজনে ভালো করে গল্প করা হয় না। আজ আর রাতে রুটি বানাতে হবে না তোমায়, কিছু বরং কিনে নিয়ে আসবো। অবাক হলেও খুশি হয়ে ওঠে পারমিতা। ভুলে যায় কাল রাতে বাবাই ঘুমিয়ে পড়ার পর বিমান ওর কাছে এসেও কেমন নাকুচকে সরে গেছিল। ভুলে যায় ও তখন বিমান কেমন আক্রোশে বলেছিল, রাতে একটু পরিষ্কার হয়ে শুতে আসতে পারো না? ঘেম ও গন্ধে আমার গা গুলিয়ে উঠল। ও পাশে গিয়ে ঘুমাও। তারপর বিরক্ত হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গেছিল। পারমিতা ধরেই নিয়েছিল সত্যি তো দোষী ওর। সংসারটা করে বলে প্রেজেন্টেবল থাকতে পারে না, কিন্তু আজকাল কাজ শেষ করে শেষ কবে মুখে ক্রিমটুকু রাতে শোয়ার আগে মেখেছে তাও মনে পড়ে না। সারাদিনের একটানা ধকলের পরে শরীর তখন শুধু শুতে চায়। আজ হঠাৎ বরের মুখে এমন কথা শুনে তাই খুব খুশি হয়ে যায় ও। তাড়াতাড়ি কফি বানিয়ে ঘরে ঢুকে আয়নার সামনে একবার থমকে দাঁড়িয়ে যায়। তারপর উস্কো খুস্কো চুলে একটু চিরুনি চাড়িয়ে কফির কাপ দুটো নিয়ে বিমানের সামনে হাজির হয়। বউয়ের হাতে একটা গোটা ফিশ ফ্রাই ধরিয়ে নিজে আরেকটাতে কামড় বসায়। এই বিমান পারমিতার কাছে একদম অচেনা। তারপর ওর কড়া কফিটা শব্দ করে চুমুক দিয়ে বলে, আহ কি আমেজ। বুঝলে, আজ আমি অফিসে বলে দিয়েছি, যার যার যতই অহংকার থাকুক না কেন বউ নিয়ে, আমার বউ সবার থেকে সেরা। মুখে পড়া লঙ্কা কুচির ঝাল ভুলে অবাক চোখে তাকিয়ে থাকে বিমানের বউ। বুকের ভেতর বেশ একটা বড়সড় ঢেউ উঠছে তখন। না, ভালোবাসার ঢেউ নয় ঠিক, এটা হলো নিজের একমাত্র মানুষটার চোখে নিজেকে অনেকদিন হারিয়ে ফেলার পর হঠাৎ করে সেই যদি এসে তোমায় নিজেকে খুঁজে দিয়ে যায়, তখন যে পাড় ভাঙা ঢেউটা ওঠে, এটা ঠিক তেমনই একটা। তখনও তাকিয়ে আছে বিমানের দিকে। বিমান আরেক কামড় বসিয়ে পাটা পায়ের উপর তুলে বলতে থাকে, সবাইকে আজ অফিসে শুনিয়ে শুনিয়ে বলেছি, বুঝলে, তনিমা সেনগুপ্ত তোমার ঘনিষ্ঠ বান্ধবী। তুমি কাল ওনার বাড়িতে লাঞ্চ করতে যাচ্ছ। পারমিতা বোঝে না ঘটনা কোন দিকে যাচ্ছে। তনিমার বাড়িও যাবে, তাতে বিমান এত খুশি কেন? না হয় বান্ধবী নাম করা লোক বলে খুব একটা আপত্তি করেনি, এটাই যথেষ্ট, কিন্তু উত্তেজিত কেন এত? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে বিমান নিজে বউয়ের হাতে কাপটা তুলে দেয়। তারপর ওর কাছে
কাছে একটু ঘেঁষে এসে বলে, শোনো না, কাকদ্বীপের দিকে আমাদের কোম্পানির যে নতুন রিসর্টগুলো হচ্ছে তাতে তোমার ওই বান্ধবী বাদ সেধেছে। কোর্ট কাছারি করে এমন গোলযোগ তৈরি করেছে যে কোটি কোটি টাকার প্রজেক্ট প্রায় বন্ধ হতে বসেছে। কাল তুমি যখন ওনার বাড়িতে লাঞ্চ করতে যাবে তখন তোমার একমাত্র কাজ হবে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ওই কেসগুলো তুলে নেওয়ার জন্য রাজি করানো। আমার সোনা বউ হয়ে এটুকু কাজ তুমি করে আসো তো দেখি। এতে আমার অফিসের মান সম্মান প্রতিপত্তি সব কয়েক গুণ বেড়ে যাবে, আর টাকাটাও বাড়বে, বুঝলে? পারমিতার জিভে ফিশ ফ্রাই বিস্বাদ লাগতে শুরু করে। তার মানে নিজের স্বার্থের জন্য এতক্ষণ বউয়ের প্রতি এই মনোযোগ? আমি পারবো কি করে? আমতা আমতা করে পারমিতা। ঠান্ডা চোখে ওর দিকে তাকায় বিমান। রান্না আর ছেলে মানুষ করা ছাড়া আর কিছুই তো করতে পারোনি। এই কাজটা করলে আমার একটু পদোন্নতিতে সাহায্য হবে, কাজটা কিন্তু তোমায় করতেই হবে। তারপর থেকেই আরো গুটিয়ে যাচ্ছে পারমিতা। জানে এটা করতে না পারলে বিমান ওকে ছেড়ে কথা বলবে না। তোমাদের রিসর্ট নিয়েও বিরোধ করছে কেন? ওই যে বললাম, আফটার অল মেয়ে ছেলের বুদ্ধি তো। লুঙ্গিটা তুলে হাঁটু দেখিয়ে বলে, এখানে থাকে তোমাদের বুদ্ধি। রিসর্টটা হলে কত পয়সা ইনকাম হবে, আরে সেখান থেকে তো ট্যাক্স দিয়ে দেশেরও উপকার হবে। এই সহজ ব্যাপারটা ওনার মাথায় ঢুকছে না। উনি শুধু ওখানকার পরিবেশ রক্ষার জন্য চেঁচিয়ে মরছেন। কিছু খারাপ তেমন হচ্ছে না, কয়েকটা গাছ কাটা হবে শুধু, তাতেই। যাই হোক, তুমি ওনাকে রাজি করিয়ে আসবে আর আমার নামটাও ওনার কানে তুলে দেবে। ভবিষ্যতে কাজে লাগবে। পারমিতার আর বন্ধুর বাড়ি যেতে ইচ্ছে করে না। রাতে শুয়ে সেদিন বিমান ওকে জড়িয়ে ধরে বলে, এরপর মাইনেটা বাড়লে তোমার জন্য বেশ একটা ভালো শাড়ি কিনে দেব। কাল খুব সুন্দর করে সেজে যেও। আজ অবশ্য ঘামের গন্ধ বিমানকে কোনো বিরক্তি দিতে পারলো না। পরের দিন ওকে অবাক করে ক্যাব বুক করে দিল বিমান। পাশের বাড়ির চিন্টুর মা সেটা দেখে পারমিতাকে বলল, তাহলে ঠাকুর একদিন পরে মুখ তুলে চাইলো বৌমা। বিমান এখন তোমার বেশ যত্ন আত্তি করছে দেখছি। মুখে হাসি রেখে দীর্ঘশ্বাসটা গিলে ফেলে পারমিতা। যে যত্ন দেখে এরা অবাক হচ্ছে এত, সেই যত্ন যে বিমান আসলে তার নিজের স্বার্থের জন্য করছে এটা সে ছাড়া আর কেই বা বোঝে। গাড়ির এসির মধ্যেও কপালে ঘাম জমে পারমিতার। কোন দিক দিয়ে কথা শুরু করবে? একে তো ওর থেকে লেখাপড়ায় পিছিয়ে পড়া বন্ধু আজ এত বড় হয়ে গেছে বলে ভিতরে ভিতরে ফল্গুর মতো বইছে কুণ্ঠা আর অস্বস্তি। তার সাথে দোসর হয়েছে বিমানের চাপিয়ে দেওয়া দাবি। মনে হতে থাকে সীতা কেন একা পাতাল প্রবেশ করতে পেরেছিলেন। মা বসুন্ধরা কি জানতেন না মেয়েদের জীবনে কতবার সবকিছু ছেড়ে পাতালে লুকোতে ইচ্ছে করে? তনিমাদের বাড়ির সামনে ক্যাবটা এসে দাঁড়ায়। পারমিতা অবাক চোখে দেখে বাড়ির মেন গেটের সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এক বুক অস্বস্তি আর বিস্ময় নিয়ে ভেতরে ঢুকতেই তনিমা এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে। কতদিন পরে তোকে দেখলাম বল? হ্যাঁ, মাঝখানে প্রায় 27টা বছর চলে গেছে। নরম সোফায় চার বান্ধবী আরাম করে গুছিয়ে বসে সবাই সবার জীবনের কথা বলতে শুরু করে। পারমিতা একসময় তনিমাকে বলে, তুই বিয়ে করলি না কেন? তনিমা উত্তর দেয়, বিয়ে করে তোরা কি সবাই খুব সুখে আছিস? মিলি বলে, শুধু সুখে থাকাটা তো জীবন নয়, সুখ দুঃখ মিলিয়ে জীবন। তবু দিনের শেষে একটা মানুষ তো থাকে যার কাছে এসে সবটা বলা যায়। তনিমা বলে, বরের কাছে সবটা বলে তোরা হালকা হতে পারিস। অর্পিতা বলে, সবকিছু কি সবসময় বলা যায়? সংসার করতে গেলে অনেক কিছুই ব্যালেন্স করে চলতে হয়। তনিমা বলে, এই ব্যালেন্সের খেলার চক্করে ভালোবাসাটা শেষ পর্যন্ত বেঁচে আছে। এক একজন তো প্রায় 10 থেকে 12 বছর সংসার করে ফেলেছিস, তোরাই বল। মিলি বলে, ভালোবাসা তো সময়ের সঙ্গে পাল্টাতে থাকে। তুই 17তে যেভাবে প্রেম করবি 47-এ পৌঁছে নিশ্চয়ই সেভাবে করবি না। তনিমা উত্তর দেয়, ওটা বাহ্যিক দিক। 17 বছরের ছেলে মেয়ের সেভাবে দায়িত্বশীল হয়ে ওঠার চাপ থাকে না। 47-এ এসে যখন তারাই পৌঁছয় তখন তারা রীতিমতন অভিজ্ঞ আর দায়িত্বশীল এক মানুষ, তাই প্রকাশভঙ্গিতে বদল আসে। পারমিতা অবাক হয়ে দেখে স্কুলে পড়াকালীন সে চুপচাপ থাকা তনিমা এখন কত কনফিডেন্টলি নিজের কথাগুলো গুছিয়ে বলছে। ধীরে ধীরে বলে, দিনের শেষে তোর একা লাগে না? তনিমা উত্তর দেয়, দিনের শেষে আমরা সবাই একা ডিয়ার। তোর দুঃখ কষ্ট চাপা কান্না লুকিয়ে রাখা পুরনো কোনো গোপন প্রেম এই সবটুকু নিয়ে আমরা খুব একা। একাকিত্ব ভুলিয়ে রাখার জন্যই বর ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা মেতে থাকতে চাই। কিন্তু দিনের শেষে যখন বালিশে মাথা রাখি মনের গোপন কুঠুরি থেকে ওই অনুভূতিগুলো বেরিয়ে এসে জানান দেয়, আমার নিজস্ব জগৎটুকুতে শুধু তারা আর আমি ছাড়া আসলে কেউ নেই। কত গভীরভাবে ভাবতে পারিস রে তুই? মিলি বলে ওঠে। তনিমা হাসতে হাসতে বলে, আসলে কি জানিস, নিজের সঙ্গে সময় কাটানোটা ভীষণ প্রয়োজন। তুই যখনই নিজেকে কিছুটা সময় দিবি, নিজেকে জানার বা বোঝার চেষ্টা করবি, তখন এ সমস্ত চিন্তাগুলো তোর মাথায় নিজেই থেকে আসবে। কিন্তু বেশিরভাগ মানুষই যেহেতু সংসারী হয়, তাদের নিজস্ব একটা কাজকর্মের জগৎ থাকে, তাই কাজকর্ম আর সংসারের 59 64 কাজ সারার পর নিজেকে নিয়ে ভাবার মতো সময় আর তাদের থাকে না।
আমার তো সেসব পাঠ নেই, তাই আমার কাজের শেষে প্রচুর বই পড়তে পারি, নিজেকে নিয়ে কিছুটা চিন্তাও করতে পারি। কিন্তু শেষ জীবনে কে দেখবে তোকে? পারমিতা বলে। তনিমা চোখের চশমাটা নামিয়ে বলে, তোরা কি শিওর যে তোদের শেষ মুহূর্তে বর ছেলে মেয়ে তোদের দেখবে? এটা কি বলা এত সহজ? যে জিনিস আমার হাতে নেই তাই নিয়ে ভেবে কি হবে বল? একটা বয়সের পরে আশ্রমে চলে যাব, সেটা ভেবে রেখেছি। পারমিতা তনিমার ব্যক্তিত্বের সামনে কেমন যেন অসহায় বোধ করতে থাকে। এর মধ্যে বিমান 2বার ফোন করে ফেলেছে, যদিও প্রথমবার শুধুমাত্র পৌঁছেছে কিনা জানার জন্য ফোন করেছে বলেছিল, কিন্তু পারমিতা জানে ও আসলে ওর নিজের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই ফোনটা করেছিল। আর পরের বার তো স্পষ্ট ভাষায় বলেই দিয়েছে, তুমি কিন্তু শুধু ওখানে খেতে যাওনি, তুমি একটা উদ্দেশ্য নিয়ে গেছো, আর সেই কাজটা পুরো করে তবে বাড়িতে ফিরবে। মিলি আর অর্পিতার সামনে কথাটা তুলবে কি করে? তনিমাকে একটু একা না পেলে ওই কথাটা শুরুই করতে পারছে না। একটার সময় দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়। প্রতি আধ ঘন্টায় বিমার মেসেজ করে চলেছে। দুপুরে কিচ্ছু ভালো করে শান্তিমতো খেতেই পারলো না পারমিতা। 3:30 নাগাদ অর্পিতা চলে যেতে চাইলো, ওর ছেলের বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। মিলিও ওর সাথেই চলে গেল। অর্পিতা বাড়ি যাওয়ার পথে মিলিকে ওর বাড়িতে ড্রপ করে দেবে। তনিমা পারমিতাকে বলল, তুই বরং বিকেল অবধি আমার সঙ্গে থাক একটু, কতদিন গল্প করি না বল? একসময় রোজ একসাথে স্কুলে যেতাম। পারমিতা ভালো করে তনিমার দিকে তাকিয়ে দেখে, মাথা ভর্তি কাঁচা পাকা চুল ছোট করে কাটা, চশমার ভেতর থেকে উজ্জ্বল দুটি চোখ দেখা যাচ্ছে। একটা সাধারণ সুতির শাড়িতে ওকে কি সুন্দর লাগছে। কি দেখছিস? এই মেয়ে। তনিমা বলে ওঠে, তুই কত পাল্টে গেছিস তনিমা। সে তো তুইও পাল্টেছিস। 27 বছর কি কম সময়? জানিস, ওই যে আশ্রমের কথা বললাম, ওখানে কত মেয়েরা থাকে এখন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে। একদিন দেখাতে নিয়ে যাব। কোথায় এটা? সুন্দরবনের কাছে। আচ্ছা, তুই কি কাকদ্বীপের দিকে কোনো রিসর্ট হওয়া নিয়ে কোনো রকম আন্দোলন করছিস? চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে হাত নেড়ে তনিমা বলে, ঠিকই শুনেছিস। ওখানে প্রায় কয়েক হাজার গাছ কেটে কতগুলো রিসোর্ট বানানোর কথা চলছিল, সেটা নিয়ে আমরা বিরোধিতা করছি। পারমিতা মিনমিন করে বলে, যে কোম্পানি ওই রিসোর্টগুলো বানাচ্ছে সেটা বিমানের কোম্পানি। তারপর মুখ নিচু করে নখ খুঁড়তে থাকে। তনিমা ওর দিকে তাকিয়ে বলে, তুই বিশেষ কিছু বলবি বলে এসেছিস তাই না? কি করে জানলি? আমি এই কাজ গত 18 বছর ধরে করছি, তাই অনেক মানুষের সংস্পর্শে এসেছি। তুই যে প্রথম থেকেই খুব একটা স্বস্তি পাচ্ছিলি না, সেটা তোর মুখ চোখ দেখে আমি তখনই আজ করেছিলাম। খুলে বল আমায়, কি বলতে এসেছিস? কথাগুলো আমার নিজের নয়, বিশ্বাস কর। তনিমার হাত দুটো চেপে ধরে বলেও, তুই নিঃসংকোচে পুরোটা আমায় বল। আসলে বিমান বলছিল তুই নাকি রিসর্টের ব্যাপারগুলো নিয়ে কোর্ট কেস করেছিস, তাতে ওদের কয়েক কোটি টাকার প্রজেক্ট প্রায় বন্ধ হতে বসেছে। ও আমায় বলেছে তোকে বুঝিয়ে রাজি করাতে, যাতে ওই কোর্টের কেসগুলো তুই তুলে নিস। তনিমা সোফা ছেড়ে উঠে টেবিল থেকে জলের বোতল নিয়ে আসে, ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা করলে তোর বরের অফিসে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তারে একটু সুবিধা হবে, তাই তো? বিমানের বউয়ের বান্ধবীকে বুঝিয়ে রাজি করিয়ে প্রজেক্টের ওপর থেকে সব বাধা দূর করতে পেরেছে, এটাও বুক ফুলিয়ে প্রচার করতে পারবে। পারমিতা মাথা নাড়ে। তনিমা বলে, তোকে একটা কথা বলি, আমরা পরিবেশ নিয়ে কাজ করি ঠিকই, কিন্তু বড় বড় কর্পোরেট হাউস বা রাজনৈতিক নেতাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাথা নোয়াতে হয়। টাকা পয়সা লেনদেন এমন জায়গা থেকে শুরু হয় যে তুই বুঝতেই পারবি না তোর করা আন্দোলন কিভাবে ধীরে ধীরে ঝিমিয়ে পড়বে। কাকদ্বীপের কেসটাও সম্ভবত সেরকমই একটা কিছু হতে চলেছে। তোর বরের কোম্পানির রিসর্ট সম্ভবত সেখানে হবে, তবে হয়তো একটা সমঝোতায় আসবে ওরা, যেখানে ওই যে গাছগুলো কাটছে তার পরিবর্তে আরও কয়েকশো গাছ বসানোর প্রতিশ্রুতি দেবে। এটা খুব ভিতরের খবর, আর আমার অনুমান বলতে পারিস এই আন্দোলনরত ছেলে মেয়েগুলোর মধ্যে খুব কায়দা করে বিশেষ কিছু রাজনৈতিক দলের লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছে। অধিক সন্ন্যাসে যে গাজন নষ্ট হয় সেটা সবাই জানে। এইবার দেখবি আন্দোলনটা ঝিমিয়ে যাবে। প্রথমে কাগজের প্রথম পাতা থেকে খবর ভিতরের পাতায় চলে যাবে, তারপরে খবরের লাইন কমতে কমতে একদিন অদৃশ্য হয়ে যাবে। এটাই হয়। তবে তুই কথা বাড়িতে গিয়ে বলিস না, তুই বলবি তুই আমাকে রিকোয়েস্ট করেছিস, আমি বলেছি ভেবে দেখব। তোর বরের কথা যেটুকু শুনলাম তাতে আমার মনে হয় এটা বললেই তোর পক্ষে ভালো হবে। থ্যাংক ইউ রে, খুব ভালো হলো। তনিমা হাসে, না রে, কিছু ভালো হলো না। জঙ্গল কাটলে ওই মানুষগুলোর জীবিকা থাকবে না, ওরা না খেতে পেয়ে মরবে। আর ওই রিসর্টে কাজ পাওয়ার যোগ্যতা ওদের সবার নেই, তাই বুঝতে পারছিস উচ্চবিত্তের বিলাসের সংস্থান করতে গিয়ে কতগুলো প্রান্তিক মানুষের না খেতে পাওয়া নিশ্চিত হয়ে গেল। বিমান সমানে মেসেজ করে চলেছে,
সেদিকে লক্ষ্য করে তনিমা বলে, তুই আমার সাথে যোগাযোগ রাখতে থাকিস, কল মেসেজ করিস, হয়তো সব সময় ফোন রিসিভ করতে পারবো না বা চটজলদি রিপ্লাই পাবি না, কিন্তু আমি ঠিক আমার সময় মতো তোর সাথে যোগাযোগ করে নেব। বাড়ি ফিরতে বিমান চেপে ধরে পারমিতাকে। উফ, কি যে টেনশন হচ্ছিল কি বলবো। কেন, এখান থেকে লেক গার্ডেন্স কি এর এমন দূরত্ব? আর আমি তো বললাম তো তনিমার গাড়িতেই ফিরছি, ও ড্রাইভার সেফ ড্রাইভই করে। আরে না না, আমি তোমার ফেরার জন্য টেনশন করছিলাম না, আমি করছি ওই মহিলা কি বলল আমাদের কেসটা নিয়ে সেটা জানার জন্য। পারমিতা মনে হয় জগতের সব থেকে স্বার্থপর মানুষটার সামনেও দাঁড়িয়ে আছে। আরে ধুর ছাই, এখনো চুপ করে আছে, বলবে তো কি বলল। পারমিতা ধীরে ধীরে বলে, আমি ওকে সবটা বলেছি, ও বলেছে কেস তোলার ব্যাপারেও ভাবনা চিন্তা করবে। ব্যাস, মার দিয়া কেল্লা। তোমার মতো মেয়ে ছেলে যে ওই রকম একটা মহিলার মুখ থেকে এই কথাগুলো বের করতে পেরেছে এটাই যথেষ্ট, বাকিটা আমি দেখছি। হেভি গোয়ার গোবিন্দ মহিলা তোমার বান্ধবী, তবে তুমি কিন্তু যোগাযোগ রাখতে থাকবে। আর হ্যাঁ, আমার নামটা ওনার কানে তুলে দিয়ে এসেছো তো? পারমিতা মাথা নেড়ে বলে, ও সবটাই জানে। ভেরি গুড, এবার শাড়ি ছেড়ে রান্নাঘরে যাও, সারাদিন তো নিজে চব্বচস্য খেয়ে এসেছো, আমার পেটে তেমন কিছু নেই, একটু চা করো দেখি। তারপর মোবাইলটা তুলে খাটে শুয়ে পা নাচাতে নাচাতে কল করে ওর অফিসের বসকে। হ্যাঁ স্যার, একটা ভালো খবর দেওয়ার জন্য এখন ফোনটা করলাম। আজকে যে অফিস থেকে তাড়াতাড়ি বেরোলাম, বললাম একটা বিশেষ কাজ আছে। আসলে আমার বউয়ের বান্ধবী হচ্ছে ওই তনিমা সেনগুপ্ত, ওই সূত্রেই ভদ্রমহিলার সঙ্গে একটু বোঝাপড়া করলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের রিসর্টের কেসের ব্যাপারে। না না স্যার, আমার বউ অত কিছু বলতে পারবে না, কাজকর্ম তো তেমন কিছু করেনি, আর মামুলি পড়াশোনা শিখেছে, ওই লেভেলের মহিলার সঙ্গে এই বিষয় নিয়ে গুছিয়ে কথা বলার মতন ক্ষমতা তার নেই। হ্যাঁ স্যার, আমার কথাই উনি কিন্তু ভেবে দেখবেন বলেছেন, হয়তো কেসটা তুলেও নিতে পারেন। মনে হয় আমাদের রিসর্ট নিয়ে কাজটা এগোতে খুব বেশি আর ঝামেলা পোহাতে হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না না স্যার, এ আর এমন কি, আমারও তো কোম্পানির প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তবে স্যার, ওই প্রমোশনটা অনেকদিন আটকে আছে তো, ওটা যদি একটু। হ্যাঁ স্যার, আমি ওয়েট করব, রিসর্টের কাজ শুরু হবেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পাশের এক চিলতে রান্নাঘরে চায়ের জলের বাষ্পের সাথে পারমিতার চোখের জলটাও মিশে যায়। বিমানকে চায়ের কাপ হাতে ধরিয়ে বলে, তুমি এতগুলো মিথ্যে কথা বলতে পারলে? বিমান সশব্দে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আমার কৃতিত্ব যদি না দেখাতে পারি তাহলে প্রমোশনটা মিলবে কি করে? সে তো তোমার বউয়ের বান্ধবীকে তোমার হয়ে তোমার বউও বুঝিয়ে আসতে পারতো। ধুর, আমার বউ যে রান্না আর ছেলে মানুষ করা ছাড়া কিছু পারে না সেটা গোটা অফিস জানে। কি করে জানলো? তুমিই প্রচার করেছো। যা সত্যি তাই বলেছি, তাহলে এখন সত্যিটা বললে না কেন? সব সময় আমায় ছোট না করতে পারলে তোমার ভালো লাগে না তাই না? পারমিতা উত্তর দিল। উফ, একটু শান্তিতে চাটাও খেতে দেবে না। বিমান খেপে ওঠে, এবার সামনে থেকে দূর হও তো। সারাদিন পাড়া বেরিয়ে ফিরেছো, এবার কাজগুলো সারো। পারমিতাও ঘুরে দাঁড়িয়ে জবাব দেয়, তোমার স্বার্থ যদি না থাকতো তাহলে তুমি আমাকে আজকে তনিমাদের বাড়ি যাওয়ার পারমিশনই দিতে না। খুব বুলি ফুটেছে তাই না? তেড়ে আসে বিমান। এই জন্য ওই সব মহিলার সঙ্গে মিশতে দিতে নেই। ও ঘর থেকে উঠে আসেন বিমানের মা। আহ, ভর সন্ধেবেলায় কি সব শুরু করলি? তোমার বৌমার মুখে বুলি ফুটেছে মা। এখানে থাকছে, খাচ্ছে দাচ্ছে, সব ফুটানি আমার পয়সায় চলছে। 2 পয়সা রোজগারের মুরদ নেই, আবার মুখে মুখে কথা। পারমিতার চুলের মুঠি ধরে দেওয়ালে ঠেসে ধরে বিমান। বৃদ্ধা অশক্ত হাতে ছেলের হাত থেকে বৌমাকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলেন, তোমাকেও বলি মা, কত বলেছি খোকার মাথা গরম, ওর বাপের ধাঁচ পেয়েছে, ওর মুখে মুখে কথা বলতে যেও না, তাও তুমি শুনলে তো? চুলের মুঠি আরো শক্ত করে ধরে বিমান বলে, আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমার টাকায় খেয়ে পড়ে আমার ওপর কথা। পারমিতা বলে, ওই যে প্রমোশনটা নিয়ে তোমার এত চাহিদা, ওই যে এক্সট্রা টাকাগুলো তুমি পাবে এবার থেকে, মনে রেখো ওই প্রতিটা টাকা এই বউয়ের জন্যই পাবে। না হলে তোমার তেমন যোগ্যতা থাকলে বিয়ের পর থেকে এমন প্রমোশন আরো কয়েকটা আমিও দেখতে পেতাম। আমায় ছোট করছো তুমি? লাল চোখ করে গর্জে ওঠে বিমান। এবার বুঝতে পারছো বিমান সামন্ত, কেউ ছোট করলে বুকে কেমন জ্বালাটা ধরে? রাগে ফেটে পড়ে বিমান, সজোরে থাপ্পড় এসে পড়ে পারমিতার গালে। শাশুড়ি বলেন, বৌমা কথা বলো না আর চুপ করো। পারমিতা বলে, মার খেয়ে আপনিও নিশ্চয়ই চুপ করেই থাকতেন, ওসব মেয়েদের একটু আধটু মেনে নিতে হয় মা। না মা, আপনি চুপ করে থাকতেন, আপনার ছেলের কাছে ওটাই তাই স্বাভাবিক হয়ে গেছিল। ওকে ছোট থেকে নিজের অজান্তে আপনি শিখিয়ে দিয়েছিলেন বাবা মাকে মারবে, আর মা মার খেয়ে চুপ করে থাকবে। এটাই হয়, তাই কোনোদিন আপনার ছেলে কোনো মেয়েকে মেয়ে ছেলে ছাড়া কথা বলতে শিখলো না, সম্মান করতে জানলো না, মেয়েদের মানুষও ভাবতে শিখলো না। একটা কথা বলো তো বিমান, তুমি যে পুরুষ হয়ে জন্মেছো, এতে তোমার নিজের কি ক্রেডিট আছে? মানুষ হিসেবেই বা কি এমন অর্জন করেছো? চাকরিও তো বাবা মারা যাওয়ার পরে কম্পেনসেশন গ্রাউন্ডে পেলে,
থাকো বাবার তৈরি করা বাড়িতে, তাহলে তুমি যোগ্যতা নিয়ে প্রতি মুহূর্তে আমায় হেয় করো কিভাবে? তারপর ছেলের হাত ধরে বলে, তোমার বাড়িতে তুমি একাই থাকো বিমান সামন্ত, ছেলে বউ না থাকলে তোমার বাড়ি কি করে ঘর হয়ে ওঠে সেটা আমিও দেখতে চাই। চল বাবাই, আরেকটা বিমান সামন্ত তৈরি হতে আমি দেব না। কোথায় যাব মা? মামার বাড়ি? না বাবা, ওখানেও 2 দিন পর সবাই দূরছাই করবে। আমরা আশ্রমে যাব, নিজের মুরদ আছে কিনা সেটা পরখ করতে হবে বাবাই। হতভম্ব বিমান সামন্তের চোখের সামনে দিয়ে পারমিতা ছেলের হাত ধরে বাড়ির গেট খুলে রাস্তায় পা রাখে। সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিকে দেখে ক্লান্ত স্বরে বলে, লেক গার্ডেন্স। চিন্টুর মা এগিয়ে এসে ট্যাক্সি জানলায় মুখ রেখে বলে, যতই অশান্তি হোক নিজের বাড়ি ছেড়ে যেতে নেই বৌমা। ঠোঁটের কষ বেয়ে নেমে আসা রক্তের ফোঁটা মুছে পারমিতা বলে, বাড়িটা নিজের হলে আমায় ছাড়তেই হতো না মাসিমা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।